হ্যালো, আজকে আমরা দেখব যে ডেফিনেশন অফ কুলম। কুলমের ডেফিনেশনটা কি? ডেফিনেশন 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 অফ কুলম on the basis of on the basis of electrostatic force। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে কুলমের ডেফিনেশনটা আগে বুঝবো। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রাইট? কিন্তু এটা বোঝার আগে আমাদের কিছু আলাদা আলাদা জিনিস বুঝতে হবে, সেটা আমরা আজকে একটু দেখে নিই। খুব সুন্দরভাবে বুঝে নেব, চিন্তা করার তো কোনো বিষয় নেই, খেলতে খেলতে একদম মজার এতেই বুঝে নেব। প্রথম প্রশ্নটা এসে যায় যে একটা ইলেকট্রনে কতটা চার্জ আছে। তো একটা ইলেকট্রনে আমরা কতটা চার্জ পাই? প্রত্যেকটা ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাই জন্য আমি নেগেটিভের সাইন দিয়ে দিলাম। আর আমরা দেখেছি যে একটা ইলেকট্রনের ভেতরে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার, ভেবে দেখো, -19 কুলম। এর মানেটা বুঝতে পারছো যে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 মানে 19টা জিরোস, মানে এরকম থাকবে। যদি আমি এটাকে চোখে দেখতে চাই তাহলে এটা হচ্ছে 0.10203456 এরকম করতে করতে 19টা শূন্য দেব, তারপরে গিয়ে 16 আসবে, আর এটা মাইনাস। তার মানে তুমি বুঝতে পারছো যে কত কম চার্জ থাকে একটা ইলেকট্রনের ভেতরে, মানে 19টা শূন্য। ভেবে দেখো, এখানে এখানে বেসিক্যালি এসে যায় 18টা শূন্যর পরে 18 জিরোস এর পরে 19th পয়েন্টে, এটা হচ্ছে 19th পয়েন্ট, 19th প্লেস, 19th প্লেস আফটার পয়েন্ট, আফটার এই পয়েন্টটা। এতটা কম চার্জ থাকে একটা ইলেকট্রনে। তো এটা আমরা যখন বুঝতে পেরেছি যে একটা ইলেকট্রনে এতটা চার্জ থাকে, তাহলে একটা প্রোটনে কত থাকবে? ডেফিনেটলি যতটা একটা ইলেকট্রনে চার্জ থাকে ততটাই একটা একটা ইলেকট্রন আর একটা প্রোটনের সেম চার্জ থাকে। সো একটা প্রোটন যদি আমি লিখি, ওয়ান প্রোটন, একটা প্রোটন, তার চার্জ কত হবে? তার চার্জ হবে পজিটিভ 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কুলম। ওকে, কিন্তু এবার আমাদেরকে বুঝতে হবে যে এক কুলম, যে এক কুলম যে কথাটা বলছি আমরা, ওয়ান কুলম, দেখো স্পেলিংটা দেখো, COULOMB, ওয়ান কুলমে কত ইলেকট্রন? হাউ মেনি? হাউ মেনি ইলেকট্রন আমরা কি জানি? যদি আমরা না জানি, আমরা খুঁজতে পারি। ওয়েল, এখানে ইলেকট্রন হবে না, এটা ইলেকট্রনস হবে। হাউ মেনি ইলেকট্রনস? একটা ইলেকট্রনে তো হবে না কুলম, কারণ কি -1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কুলম, তাহলে একটা কুলমে কত ইলেকট্রনস হবে দেখি আমরা। এখানে একটা ছোট্ট একটা ম্যাথস করে দিই। যদি একটা ইলেকট্রনে কত চার্জ রইল, -1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কুলম হয়, তাহলে এখানে যদি আমি 1 আনতে চাই, 1 কুলম আনতে চাই, -1 কুলম আনতে চাই, তাহলে ডিভাইড করতে হবে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 দিয়ে। যদি এই সাইডটাকে আমি 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 দিয়ে ডিভাইড করি, তাহলে এই সাইডটাকে আমাকে ডিভাইড করতে হবে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি যে এখানে এটা কাট হয়ে যাবে, এটা আর এটা এ ইকুয়ালস টু -1 কুলম equals to 1 by 1.6 into 10 to the power -19। ঠিক আছে, এটাকে যদি আমরা সলভ করি, 10 to the power -19 উপরে চলে যাবে, 10 to the power +19 হয়ে গেল, আর 1 by 1.6 যদি হয়, তাহলে আমি পেয়ে যাব ওটা
ক্যালকুলেট করলে 0.625 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10 টু দ্য পাওয়ার সরি মাইনাস 19 না 19 হবে। তাহলে আমি আবার লিখি, তাহলে 1 কুলম এর ভেতরে কত এটা নাম্বার অফ ইলেকট্রনস পেলাম, কত নাম্বার অফ ইলেকট্রনস পেলাম 6.25 into 10 to the power 18 ইলেকট্রনস মিলে 1 কুলম চার্জ হচ্ছে। মানে কত ইলেকট্রনস। আবার এই ফিগারটাকে যদি আমি ইমাজিন করতে চাই যে কত চার্জ হচ্ছে, কত ইলেকট্রনস, কত নাম্বার অফ ইলেকট্রনস মিলে 1 কুলম হচ্ছে, ইমাজিন করো 6 2 5, দেখো দুটো এই দিকে চলে গেছে, তাহলে এখানে থেকে 16টা শূন্য, এরপরে 16টা শূন্য আসবে এরম ভাবে, তত কটা ইলেকট্রনস বেসিক্যালি সব মিলিয়ে একটা কুলম হবে, রাইট? এই যে 1 কুলমের যে কথাটা আমরা এখানে বললাম, যে একটা কুলমের জন্য 6.25 into 10 to the power 18 ইলেকট্রনস দরকার পড়ে। কিন্তু এই জিনিসটাকে এবার আমরা ডিফাইন করব, 1 কুলমকে আমরা ডিফাইন করছি যে কি করে আমরা এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে বলবো। 1 কুলম্বিয়ান ফোর্স তখন এসে যাবে, ঠিক আছে? তো আমরা এবার দেখি যে 1 কুলম্বিয়ান ফোর্সের কত ভ্যালু আসে। আগে তো 1 কুলম পেয়ে গেলাম, কত ইলেকট্রনস থাকে, সবাই ডেফিনেটলি বুঝতে পেরেছো জিনিসটা কি হচ্ছে। এবার আমরা দেখি আমাদের কাছে কি ছিল, মনে আছে ফর্মুলাটা? 1 কুলম্বিয়ান ফোর্স যদি আমরা বার করতে চাই, তাহলে আগে আমাদেরকে কুলম্বিয়ান ফোর্সের ফর্মুলাকে ভালো করে মনে রাখতে হবে। 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এই ছিল ফর্মুলাটা। এই ফর্মুলার ভেতরে আমাদের কাছে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পার্টটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, আর এই পার্টে এটাকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলি। সবসময় মনে রাখবে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? খুব সুন্দর। না হলে তো আমরা ডাইরেক্টলি F is directly proportional to Q1 Q2 product of Q1 Q2 divided by the square of radius, এরকম ভাবে এখানে এই জিনিসটাকে ইকুয়াল করার জন্য এই পার্টিকুলার প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে এন্টার করা হয়। যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বাই এক্সপেরিমেন্ট আমরা এর ভ্যালু খুঁজে বের করেছি। আমরা মানে সায়েন্টিস্টরা বাই এক্সপেরিমেন্ট 1/4 পাই এপসিলন নট এর ভ্যালুটা বার করেছে বাই এক্সপেরিমেন্ট 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার বাই কুলম স্কয়ার। বুঝতে পেরেছো? এইবার এই এক্সপেরিমেন্টালি যে আমি ভ্যালুটা বার করলাম, এখানে একটা প্রশ্ন এসে যায় যে এই এপসিলনটা কি, এই এপসিলন নটটা কি হয়? এই এপসিলন নটটা হচ্ছে, আমি যদি এখানে এপসিলন নটটাকে লিখি, এপসিলন নট এটা হচ্ছে পারমিটিভিটি, এটাকে পারমিটিভিটি বলে, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এর ভ্যালু বার করা আছে। এর ভ্যালু হচ্ছে 8.85 into 10 to the power -12 c স্কয়ার বাই মানে কুলম স্কয়ার বাই নিউটন মিটার স্কয়ার। দেখো এখানে এই ইউনিটটা, এই যে ইউনিটটা পাচ্ছ কুলম স্কয়ার বাই নিউটন মিটার স্কয়ার, এটা এই ইউনিটের এক্সাক্ট অপোজিটে। তাহলে তার মানে হচ্ছে যে যেহেতু পারমিটিভিটিটা নিচে আছে,
তাই জন্য এই ইউনিটটা উল্টো হয়ে যাচ্ছে, কারণ কি 1/4 পাই এর কোনো ইউনিট নেই, ইউনিটলেস। 1/4 পাইটা ইউনিটলেস, 1/4 পাইটা ইউনিটলেস। তাই জন্য এটা 1/এপসিলন নট যদি হয়ে যায় তাহলে নিউটন মিটার স্কয়ার উপরে চলে যাচ্ছে, কুলম্ব স্কয়ার নিচে চলে আসছে। তাই জন্য আমি এই ইউনিটটাই পাচ্ছি। ঠিক, তো আবার আমরা এই ফর্মুলাটাকে, এই ইউনিট, এই পার্টিকুলার ভ্যালুটা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস কে যদি ইনপুট করে দিই আমাদের মেন ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এখানে যদি আমরা পুটিং the value of 1/4 পাই এপসিলন নট কত হচ্ছে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, কি হবে ইউনিট একটু ভেবে বলো তো? এক্স্যাক্টলি নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার, একদম উল্টো। তাহলে আমরা এটাকে কুলম্বিয়ান ফোর্সটাকে F ইকুয়ালস টু, আমি এখানে ছোট্ট করে একটা সি লিখে দিলাম কুলম্বিয়ান ফোর্সের জন্য, 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 Q1 Q2 বাই R স্কয়ার। না ইমাজিন করো যদি Q1 চার্জ, ইমাজিন করো যে যদি Q1 ইকুয়ালস টু Q2 হয়ে যায় আর ইকুয়ালস টু 1 হয়ে যায় আর R অ্যান্ড R এর ভ্যালুটাও 1 করে দিই, তাহলে আমার কাছে কি আসবে ভ্যালুটা? কুলম্বিয়ান ফোর্স হবে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। কিন্তু এখানে আমার কাছে প্রশ্ন এসে যায় তাহলে ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে নিউটন, কেন কি সবসময় ফোর্স নিউটনে হয়, মনে রাখবে। সো ফোর্স হলো নিউটনে। তাহলে কুলম্বিয়ান ফোর্স, আমরা এবার কুলম্বিয়ান ফোর্স 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 নিউটনস উত্তরে পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ডেফিনেশন অফ কুলম্ব অন দ্য বেসিস অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি আমরা বলতে চাই তাহলে আমরা কিরম ভাবে লিখবো এর ডেফিনেশনটা? বইয়ের মাধ্যমে যদি আমরা বই থেকে নিই তাহলে বলছে 1 কুলম্ব 1 কুলম্ব 1 কুলম্ব is that charge which when placed at a distance at a distance of 1 meter, 1 meter, দেখো 1 মিটারের প্লেস আছে, from an equal and similar charge in vacuum or air যে কোনো একটা মিডিয়ামের ভেতরে রিপেলস, যেহেতু সিমিলার চার্জ আছে রিপেলস করছে, repels it with a force of কত ফোর্স ছিল 9.0 into 10 to the power 9 নিউটনস। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 কুলম্বের ডেফিনেশন উইথ রেসপেক্ট টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো প্রথমে আমরা খুঁজলাম যে 1 কুলম্ব চার্জ তৈরি করার জন্য কত ইলেকট্রন দরকার, নাম্বার অফ ইলেকট্রনস ফর 1 কুলম্ব, মনে করো 6.25 into 10 to the power 18 ইলেকট্রনস, এত কটা ইলেকট্রন দরকার। আর 1 কুলম্বিয়ান ফোর্স মানে 1 কুলম্বিয়ান ফোর্স
আমাদের কত দরকার, কখন হয় 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 নিউটনস। এটা কখন সম্ভব, যখন দুটো চার্জ Q1 আর Q2 ইকুয়াল অ্যান্ড অপোজিট বা ইকুয়াল সিমিলার চার্জেস, একটা ডিস্টেন্স অফ সে r হচ্ছে 1 মিটার, সে এটা 1 মিটার, রাইট, আর এই চার্জেস এর ভ্যালু গুলো 1 যদি থাকে, তাহলে কুলম্বিয়ান ফোর্স Fc equals to 9 into 10 to the power 9 নিউটনস, রাইট। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কুলম্বিয়ান ফোর্স এর ভ্যালুটা, ডেফিনেশন অফ কুলম্ব অন দ্য বেসিস অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে অনেক সময় সামে আমাদের কাছে থাকে, আমাদের সামের ভেতরে অনেক সময় 1 মাইক্রোকুলম থাকে, 1 মাইক্রোকুলম। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোকুলম মানে কি, এখানে এই মিউটা মানে হচ্ছে মাইক্রোকুলম। এটা কি হলো, তাহলে এটার মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার -6 কুলম। ওকে, সো এই ভ্যালুটা এসে যাচ্ছে 10 টু দ্য পাওয়ার -6, রাইট। তো এইবার আমরা দেখব যে এই ভ্যালুগুলো তখনই আসছে যখন আমরা সামের ভেতরে ইউজ করব, তখন আমরা দেখতে পাবো। নাও লেটস অ্যাজিউম যে আমার কাছে আমি যে মেটেরিয়ালটা ইউজ করছি সেটা ভ্যাকুয়াম বা এয়ার নয়, তাহলে তার ক্ষেত্রে কুলম্বিয়ান ফোর্স কত হয়ে যায়, কুলম্বিয়ান ফোর্স ইন কেস অফ আদার মেটেরিয়ালস হচ্ছে 1/4 পাই, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এপসিলন নটটা এপসিলনে চেঞ্জ হয়ে যায়, ইনটু বাকি ফর্মুলা সব সেম, divided by r square. This is in case of different materials. মজার জিনিস না, যে এপসিলন নটটা এপসিলনের পার্থক্য হয়ে গেল, আর এপসিলন নটের সঙ্গে এই এপসিলনের কি রিলেশন হবে, সেই রিলেশনশিপটা হবে এপসিলন ইকুয়ালস টু কে এপসিলন নট, যেখানে এপসিলন নটের যে পারমিটিভিটি আছে, this is permittivity of vacuum or air, আর এই কে ভ্যালুটা হচ্ছে যেটা চেঞ্জ হবে ফর ডিফারেন্ট মেটেরিয়াল। এই এই এপসিলন নটটা কিন্তু চেঞ্জ হবে না তোমার, ঠিক আছে, এটা কিন্তু সেম থাকছে, শুধু কে ভ্যালুটা চেঞ্জ হবে। আর এই কে টাকে আমরা তখন কি বলি, আমরা এটাকে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট বলি, এর কোনো ডাইমেনশন নেই, এটাকে বলা হয় একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। আর এটাকে আমরা একটা নাম দিয়েছি, সেই নামটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, রাইট। খুব সুন্দরভাবে আমরা বুঝে গেলাম কে টাকে আমরা একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, আর ওর নাম হলো একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অথবা আরেকটা নাম এর হচ্ছে রিলেটিভ permittivity, বুঝতে পেরেছো, সুন্দর। এবার তাহলে আমরা এই জিনিসটা আসলাম, তাহলে এপসিলনটাকে আমরা কি বলি, এই এপসিলন যে জিনিসটা আসছে, এই এপসিলনের ভ্যালুটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ম্যাটেরিয়াল মিডিয়াম। এখানে আমি লিখে নিচ্ছি অ্যাবসলিউট, এগুলো সব নামগুলো নিয়ে ভয় করতে হবে না, অ্যাবসলিউট পারমিটিভিটি of material medium। বুঝতে পারলে, এগুলো সব নাম, কিছুই মনে করতে হবে না। তো ফর ডিফারেন্ট মেটেরিয়ালস এপসিলন ইউজ করবে,
শুধু ভ্যাকিউম আর এয়ারের জন্য যদি থাকে তাহলে তোমরা এপসিলন নট ইউজ করবে, রাইট? আমরা সামসের ভেতরে গিয়ে সামগুলোকে দেখবো যে কি হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা এখানে লিখে দিতে পারি, যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, একটা ছোট্ট জিনিস যেটা অনেক সময় অনেক বন্ধুরা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে কে এর ভ্যালুটা যদি if value of k is greater than 1, ঠিক আছে, এই যে ভ্যালুটা আছে এটা কখন হয়? it is for all dielectrics, এটা মনে রাখতে হবে। তো k এর ভ্যালু সবসময় 1 থেকে বড় হবে for all dielectrics, ঠিক আছে? তো যদি দুটো চার্জের ভেতরে যদি কোনো ডাইইলেকট্রিক থাকে তাহলে ওই ফোর্সটা, যেটা কুলম্বিয়ান ফোর্সটা আছে দুটোর ভেতরে, সেটা একটা ফ্যাক্টর কে দিয়ে কমে যায়, রাইট? এই জিনিসটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তো আমাদের কাছে আলটিমেটলি ফর্মুলাটা এসে গেল F ইকুয়ালস টু, কেন কমে যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি, 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই R স্কয়ার লিখছি। এটাকে তাহলে যেহেতু এপসিলন হচ্ছে কে এপসিলন নট, তাহলে এই জিনিসটা এখানে ঢুকিয়ে দিই, 1/4 পাই কে এপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। সো কে এর ভ্যালুটা যদি 1 এর বেশি থাকে তাহলে কে এর ভ্যালুটা বাড়লে কি হবে, কে যেহেতু ডিনোমিনেটর আছে, মানে এই লাইনটার নিচে আছে, রেশিওতে নিচে আছে, কে এর ভ্যালুটা বাড়লে এফটা কি হবে, কমবে। কারণ কি, দেখো আমি যদি সব কিছু নেগেট করে দিই, সব কিছু বার করে দিই, তাহলে আমি বলতে পারি এফ আর এটা হচ্ছে 1/k, এফ হচ্ছে 1/k এর এতে আসে। তো কে টার ভ্যালু যদি বাড়ে তাহলে এফ এর ভ্যালু কমবে। তাহলে আমি এটা বলতে পারি কে এর ভ্যালু বাড়লে এফ এর ভ্যালু, মানে আমার কুলম্বিয়ান ফোর্স, কমবে। সো কেটা, যেটা আমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, সেটা যদি বেশি থাকে 1, নর্মালি কে এটা ডাইইলেকট্রিক্স এর জন্য 1 এর বেশি থাকে, যদি কে এর ভ্যালু আরো বাড়ে তাহলে কুলম্বিয়ান ফোর্স কমতে শুরু করবে, রাইট? যেহেতু এটা ডিনোমিনেটরে আছে। ওকে।